আজকের ম্যাচের রেজাল্টের থেকেও বড় কথা, আমি যখন লিগ টেবিলটার দিকে তাকাচ্ছিলাম, আমি জাস্ট একটা জিনিস ফিল করছিলাম সামহাও, যে প্রথম 6টা ম্যাচ যখন ইস্টবেঙ্গল হারছিল, সেই 6টা ম্যাচ থেকে যদি দুটো ম্যাচেও ইস্টবেঙ্গল 3 পয়েন্ট করে নিয়ে আসতে পারতো, মানে 6 পয়েন্ট আনতে পারতো, বাকি 4টে ম্যাচ ঠিক আছে হারলেও প্রবলেম ছিল না। ওই 6টা ম্যাচের মধ্যে থেকে যদি 6 পয়েন্ট ইস্টবেঙ্গলের ঘরে থাকতো, তাহলে আজকে 12 ম্যাচ শেষে মানে হাফ অফ দ্য লিগ স্টেজে এসে ইস্টবেঙ্গল কিন্তু টপ 6-এ থাকতে পারতো, যেটা প্রথমবারের মতো হতে পারতো। এইবারে সেরকম টিম তৈরি হয়েছিল, সমস্ত রকমের মশলা ছিল। কেন হয়নি সেই নিয়ে বহু আলোচনা হয়েছে। আপাতত ইস্টবেঙ্গলের যে ফেজটা চলছে, উই শুড এনজয় দিস ফেজ। এবং কঠিন সময়ের মধ্যে দিয়ে ইস্টবেঙ্গল যাচ্ছে। অবশ্যই একটা সময়ে মাঝখানে যখন অস্কার ব্রুসো দায়িত্ব নিলেন, সব কিছু ভালো হয়ে গেছিলো, একদম প্রপার রিদিমে চলছিল, সব ঠিকঠাক ছিল। তারপর হঠাৎ করে চোট আঘাত, কার্ড সমস্যা, এটা ওটা সব কিছু নিয়ে একটা কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে ইস্টবেঙ্গল আসছিল। লাস্ট ম্যাচটা যেভাবে ইস্টবেঙ্গল কাম ব্যাক করেছে, দ্যাট ওয়াজ ফেনোমেনাল। আজকের ম্যাচটাতে যেভাবে কমপ্লিট ডমিনেন্স বজায় রেখে ম্যাচটা থেকে 3 পয়েন্ট নিয়েছে, এবং উল্টো দিকে খালিদ জামিল, তিনি পারফরমেন্স, স্ট্র্যাটেজি, তার থেকে অনেক বেশি করে সুপারস্টিশনে বিশ্বাস রাখেন। তার বিভিন্ন ধরনের ব্যাপার থাকে, তিনি মাঝখানে জামাকাপড় বদলে ফেলেন, তিনি মাঠে একটু দেরিতে ঢোকেন, বহু রকমের ব্যাপার রয়েছে। কিন্তু আজকে দেখা গেলো যে সেই ভদ্রলোকও কিন্তু ঘেঁটে যাচ্ছেন। আমি সব থেকে ফানিয়েস্ট ইনসিডেন্টের কথা বলবো, যে সৌরভ দাস ম্যাচের আর্লি টাইমে ইয়েলো কার্ড কনসিড করে। ভালো কথা, টিমের ডিফেন্সিভ মিডফিল্ডার ইয়েলো কার্ড তো কনসিড করবেই যে কোনো মুহূর্তে। তিনি খুব আর্লি একটা চেঞ্জ নিয়ে কাকে নামাচ্ছেন না, প্রণয় হালদারকে। যে প্রণয় হালদারকে আমরা অন্তত পক্ষে চিনি যে একটা কার্ড প্রোন প্লেয়ার, যার সেইভাবে কোনো স্কিল কিছু নেই। ন্যাচারালি বহু ম্যাচ রয়েছে, সেটা ন্যাশনাল টিম হোক, তার বিভিন্ন ক্লাব হোক, ঝুলিয়েছে নিজের ক্লাবকে। আমার তো ভাই ওই 2019-এর এশিয়ান কাপের মুভমেন্টের পর থেকে সিরিয়াসলি প্রণয় হালদারকে মনে হয় না যে ওর আর ইন্ডিয়ান ফুটবলকে দেওয়ার মতো কিছু রয়েছে বলে। ঠিক আছে, সেটা আমার পার্সোনাল চয়েস, বাট তাকে চেঞ্জ করে নামানো হচ্ছে। তারপর সে নেমে সঙ্গে সঙ্গে তার প্রথম যেটা ইনসিডেন্ট, সেটা হচ্ছে ইয়েলো কার্ড কনসিড করা। সেখানে তিনি ঘেঁটে গেলেন। সেকেন্ড হাফে শুরুতে তিনি প্রণয়কে বসিয়ে মোবাসিরকে নামালেন, অর্থাৎ একটা পজিশনের জন্য তিনি 3জন প্লেয়ারকে ইউজ করলেন এবং আননেসেসারি কিছু চেঞ্জ। যাই হোক, এখানে কোথাও খালিদ জামিল যে আজকে ঘেঁটে গেছিলেন, এটা পরিষ্কার বোঝা যায়। ইস্টবেঙ্গলের আমি কোন মোমেন্টটা দিয়ে বলবো, দেখো, ফরগেট অ্যাবাউট দ্য গোল, ফরগেট অ্যাবাউট দ্য 3 পয়েন্টস, সেটাকে আমি একটা সাইডে রাখছি। ফরগেট মানে এখানে বলছি না যে ইগনোর করতে, একটা সাইডে রাখছি। ব্রিলিয়েন্ট একটা গোল হয়েছে এবং একটা ভাইটাল 3 পয়েন্ট এই সিচুয়েশনে আমি একটা সাইডে রাখছি। একটা সাইডে আমি বলবো যে আজকে মুভমেন্টসগুলো, শুরু থেকে বলবো না শেষ থেকে বলবো। শুরুতে ওই ক্লেটন সিলভার একটা ফ্লিক, সেখানে অ্যালভিনো গোমসের একটা অসাধারণ সেভ। ঠিক তার পরের মুহূর্তে কয়েক সেকেন্ডের মধ্যে আনোয়ার আলীর ওই একটা লং রেঞ্জার শট, যেটা গোল হলে দেখার মতো গোল হতো, যেভাবে সুইং করে আসছিল, সেটা পোস্টে হিট করে। আর একদম শেষকালে আনোয়ার আলীর একদম লাস্ট মুমেন্টে ব্রিলিয়েন্ট একটা ক্লিয়ারেন্স। সেখানে কোথাও ইস্টবেঙ্গল ম্যাচটাকে পুরোপুরি পকেটে পুরে ফেলে, না হলে কিন্তু ওই জায়গাতে গোলটা কনসিড হয়ে গেলে, টাইম ফ্রেমটাকে মাথায় করে দেখো, 90+ মিনিটসে কিন্তু খেলা চলছিল। কামব্যাক করার মতো আর কোনো রাস্তা ছিল না। একদম হাতের মোয়াটা হাত থেকে পড়ে যেত। আনোয়ার আলী সেই মুমেন্টটাকে ইস্টবেঙ্গল সমর্থকদেরকে গিফট করেছে। আজকে এত এত পরিমাণে ইনসিডেন্ট ছিল ইস্টবেঙ্গলের, অন্তত পক্ষে আজকে পুরো খেলাটার মধ্যে 90 মিনিটসে, যে সেটা বলে শেষ করা যাবে না। সব থেকে যেটা বড় ব্যাপার, সেটা হচ্ছে টিম গেম। আপাতত প্রত্যেকটা প্লেয়ারকে কভার করছে, প্রত্যেকটা প্লেয়ারকে সাপোর্ট করছে। এবং আমার মনে হয় যে এখানে সত্যি কথা বলতে যে লোকটা সব থেকে বড় ভূমিকা নিয়েছে, মানে যাকে এখানে আমার মনে হয় যে কোথাও প্লেয়াররা দেখছে যে এই লোকটার জন্য কিছু করতে হবে। টিম তো অবশ্যই, দেখো, ইস্টবেঙ্গল এত বড় একটা প্রতিষ্ঠান, তার জন্য যে প্লেয়াররা খেলতে আসে তারা জান প্রাণ লড়িয়ে খেলে। কিন্তু কোথাও না একটা টিমের পাশাপাশি একজন কোচের মোটিভেশনাল কিছু টক, তার কিছু প্ল্যানিং, তার কিছু ভিশন, তার কিছু স্ট্র্যাটেজি যখন প্লেয়ারদের সামনে একটা কোচ তুলে ধরেন, যারা প্রফেশনাল প্লেয়ার্স হয়, তাদেরও মনে হয় যে এই ভদ্রলোকটাকে আমাদেরকে কিছু ফেরত দিতে হবে। কারণ কোথাও ইস্টবেঙ্গল সমর্থকদের একটা বিরাট বড় স্বপ্নের জায়গাতে আপাতত অস্কার ব্রুজো রয়েছেন। কারণ এই সিজনে আমি আবারও বলছি, ইস্টবেঙ্গল কী করবে সিরিয়াসলি জানি না, কোথায় শেষ করবে। আপাতত 10th পজিশনে রয়েছে, এখান থেকে ধীরে ধীরে ক্লাইম্ব করে কোথায় আসবে জানি না। ডেসপারেটলি আমি অন্তত চাইছি টপ 6-এ ইস্টবেঙ্গল থাকুক, অসাধারণ একটা সিজন ফিনিশ হোক এতটা খারাপ স্টার্টের পর।
এই যে একটা খারাপ স্টার্ট হয়েছে, এখানে কোথাও ইস্টবেঙ্গল সমর্থকরা কোথাও সবাই তাকিয়ে রয়েছে যে আলটিমেট আমরা এই লোকটার থেকে, এই ভদ্রলোকটার থেকে অনেক কিছু চাইছি। এই সিজনটা এইভাবে শুরু হওয়ার কথা ছিল না। এই সিজনটা অনেক বিউটিফুল ওয়েতে শুরু হওয়ার কথা ছিল। লাস্ট সিজনের টপ স্কোরার, টপ অ্যাসিস্ট প্রোভাইডার, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট সেন্ট্রাল মিডফিল্ডার, সব কিছু যখন ইস্টবেঙ্গলে আসছে, এত বিউটিফুল কিছু প্লেয়ার্স রয়েছে, আমি আসছি সবাইকে নিয়ে কথা বলবো ধীরে ধীরে। তারপরে এই স্টার্ট, টানা 6টা ম্যাচে হার, প্রথম 7টা ম্যাচে কোনো জয় নেই, প্রথম 7 ম্যাচে জাস্ট 1 পয়েন্ট, এটা একদমই ডিজার্ভিং ছিল না ইস্টবেঙ্গল ফ্যানেদের জন্য। সেই জায়গা থেকে অস্কার ব্রুজো যে কাজটা করছেন, যেভাবে তিনি একটা কোথাও ভিশন সেট করে নিয়েছেন, সেই জায়গাটাকে প্লেয়াররা মনে করছে যে এই ভদ্রলোককে কোথাও পে ব্যাক করতে হবে, দিস ইজ দ্য হাই টাইম। এবং অস্কার ব্রুজো, আমি প্রথম দিনকে বলেছিলাম, হি ইজ নট আ ম্যাজিশিয়ান, হি ইজ আ ট্যাকটিশিয়ান। তার ট্যাকটিক্স দিয়ে, তার স্ট্র্যাটেজি দিয়ে, তার যে কোয়ালিটি অফ বা ব্র্যান্ড অফ ফুটবল রয়েছে, যে অ্যাটাকিং মেন্টালিটি রয়েছে, সেটা দিয়ে তিনি ইস্টবেঙ্গলকে পরিবর্তন করার চেষ্টা করবেন। সেটা আপাতত ইস্টবেঙ্গল সেই ফেজে রয়েছে। প্রথমে বললাম যে প্রথম 6 ম্যাচে 0 পয়েন্ট, পরের 6 ম্যাচে ইস্টবেঙ্গল আর্ন করছে 13 পয়েন্ট। এই প্রথম 6 ম্যাচ থেকে যদি অন্তত 6 পয়েন্ট থাকতো, তাহলে 19 পয়েন্ট নিয়ে আজকে ইস্টবেঙ্গল কিন্তু ওড়িশা তার মানে থাকতো এবং টপ 6-এ থাকতে পারতো। যাক, ম্যাচের প্রসঙ্গে ঢুকবো। কিছু প্লেয়ার তাদের বিউটিফুল, ফেনোমেনাল এবং কোথাও ফাইটিং একটা স্পিরিট যা দেখিয়েছে, সেটা নিয়ে কথা বলতে হবে। স্টার্টিং 11 ডিসেন্ট একটা স্টার্টিং 11 আপাতত অস্কার ব্রুজোর কাছে এটা বেস্ট স্টার্টিং 11। আগের ম্যাচে মহেশ চোট পেয়েছিল, সেটা আমরা অনেকে ওভারলুক করে গেছিলাম, বুঝতে পারিনি এতটা কুইক সেটা হয়েছিল, বা কোচ বুঝতে দেননি, সেটাকে খুব একটা পাত্তা দেননি। তিনি সঙ্গে সঙ্গে প্লেয়ারকে তুলে নেন, খুব বেশি সময় তিনি নষ্ট করতে চাননি। তিনি জানেন যে এই মুহূর্তে কাউকে নিয়ে একটা সময় নষ্ট করা মানে ভীষণভাবে ক্ষতি হয়ে যাবে। আমি আজকে দুটো ইনসিডেন্টের কথা বলবো। এক হচ্ছে রাকিব যখন চোট পেলো, জানি না রাকিবের চোটটা কতটা গুরুতর, কতদিন মাঠের বাইরে থাকতে হবে। অবশ্যই পরের ম্যাচটা ইয়েলো কার্ড আজকে দেখেছি, 4টে ইয়েলো কার্ডের জন্য সাসপেন্ড থাকছে, অন্য ব্যাপার। কিন্তু চোটের কারণে কতদিন মাঠের বাইরে থাকবে জানি না, হয়তো স্ক্যান হবে, রিপোর্ট আসবে। সঙ্গে সঙ্গে তিনি উইদাউট এনি সেকেন্ড ডিলে তিনি কিন্তু পরিবর্তনটা করেন। জিকসন সেইভাবে ম্যাচের কন্ডিশনের মধ্যে ঢোকেনি, তাকে কিন্তু নামানো হয়, একটু ওর রিদিমে আসতে সময় লাগছিল। আর সেকেন্ড ইনসিডেন্ট হচ্ছে আনোয়ার আলী একবার চোট পেয়ে গেছিলো, মনে করে দেখো, ঠিক সেই মুহূর্তে তিনি সঙ্গে সঙ্গে মহেশকে ডেকে নেন এবং মহেশকে রেডি করার কথা বলেন। যখন দেখেন যে আনোয়ার উঠে গেছে এবং মেডিকেল স্টাফরা থাম দেখাচ্ছে, সঙ্গে সঙ্গে তিনি মহেশকে থামিয়ে দেন যে না, এই মুহূর্তে চেঞ্জটা আমার দরকার নেই। মহেশ অবশ্যই পরে নামবে, কিন্তু ওই যে ইনসিডেন্টটা, সেই ইনসিডেন্টে কিন্তু অস্কার ব্রুজোকে চেঞ্জ করতে হয়নি। এখানে বোঝা যায় একজন কোচ হাউ মাচ হি ইজ ডেসপারেট উইথ হিজ প্লেয়ার্স, যে জাস্ট একটুও যদি সমস্যা হয়, আমি এখানে এই প্লেয়ারটাকে বদলে ফেলবো, এক মুহূর্ত আমি ওয়েস্ট করবো না সময় মাঠের মধ্যে, বেকার তাকে আমি আর রিস্কের মধ্যে ফেলে দেবো না, যা অপশন রয়েছে সেটা দিয়ে খেলাবো। কিন্তু অলরেডি আমার সিচুয়েশন খারাপ, টিমের 2জন বেস্ট প্লেয়ার ছিটকে গেছে, কবে ফিরবে এখনও অবধি জানা যাচ্ছে না। মাদিতালাল তো গোটা সিজনের জন্য আউট, সাউল ক্রেসপো কবে ব্যাক করবে সিরিয়াসলি বোঝা যাচ্ছে না, বহু রকম রিপোর্ট ঘুরে বেড়াচ্ছে। অফিসিয়ালি এখন ইস্টবেঙ্গলের তরফ থেকেও জানা হয়নি, মাদিতালাল ব্যাপারটা জানানো হয়েছে। তো সেখানে অস্কার ব্রুজো তিনি একদমই রিস্ক নিতে চাচ্ছেন না, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং স্টার্টিং 11 তিনি যেটা রেখেছিলেন, ডিসেন্ট একটা স্টার্টিং 11 ইস্টবেঙ্গলের হাতে, এটাই সব থেকে বেস্ট আপাতত স্টার্টিং 11। এবং এই স্টার্টিং 11-এর প্রত্যেকটা প্লেয়ার, আমি বলছি প্রত্যেকটা প্লেয়ার কিন্তু আলাদা লেভেলে ফুটবলটা খেলছে, আলাদা লেভেলে ফুটবল খেলছে। আমি প্রথম শুরু করব আনোয়ার আলীকে দিয়ে। হি ইজ জাস্ট হ্যাভিং ইজ লাইভ রাইট নাও। আউট অফ দ্য ফিল্ড কী হচ্ছে, মাঠের বাইরে তার কী ঘটনা ঘটছে, আমার মনে হয় না আনোয়ার আলীকে খুব একটা এখানে অ্যাফেক্টেড করতে পারছে বলে। সেখানে তার লয়ার্স রয়েছে, ক্লাবস রয়েছে, পুরনো ক্লাবের কর্মকর্তা তিনি রয়েছেন, তারা সব ব্যাপারটা মিটিয়ে নেবেন। আনোয়ার আলী জাস্ট নিজের ফুটবলটা খেলছে। ডিফেন্সিভ মিডফিল্ডে স্টার্ট করেছিল আজকে, সিচুয়েশনের কারণে তাকে রাইট ব্যাকে শিফট করতে হয়, কখনো সেন্টার ব্যাকে ঢুকে যাচ্ছিল। ব্রিলিয়েন্ট একটা পিস অফ ফুটবল আজকে আনোয়ার আলী গিফট করেছে। আগে কিছু কিছু ম্যাচে ভুলভ্রান্তি ছিল, ন্যাচারালি একটা প্লেয়ার যখন 90 মিনিট খেলে, এরকম কোনো প্লেয়ারই নেই যে 90 মিনিটই আমাদের দেশে সে অসাধারণ ফুটবল খেলবে, ভুলভ্রান্তি সবার থাকে, না হলে আমাদের র্যাঙ্কিং এখানে নয়, অন্ততপক্ষে 70-80-র মধ্যে থাকতে পারে। আমরা সেই ব্র্যান্ড অফ ফুটবলটা তুলে ধরতে পারি না, আমাদের দেশের কোনো প্লেয়ারই সেটা তুলে ধরতে পারে না, সবাই ভুলভ্রান্তি করে, কিন্তু সেখান থেকে কতটা রিকভারি কেউ করতে পারছে সেটা হচ্ছে আসল ব্যাপার। আনোয়ার আলী মাঝমাঠে একটা গেম চেঞ্জিং রোল নিচ্ছিল, প্লে মেকিংয়ের রোল নিচ্ছিল।
শুধুমাত্র যে ডিফেন্সিভ কাজ করছিল তা না, ওপরের দিকে উঠে যাচ্ছিল, অ্যাটাক স্প্রেড করছিল, শট নিয়েছে, ডিফেন্সে যখন নেমেছে সেখানে দাঁড়িয়ে অনেকগুলো অ্যাটাক আটকেছে এবং শেষ মুহূর্তে যে অ্যাটাকটা আটকেছে, যে ক্লিয়ারেন্সটা করেছে, এর বাইরে আনোয়ার আলীকে নিয়ে বলার মতো সিরিয়াসলি আর কিছু নেই। মানে ছোটো ছোটো ইনসিডেন্ট বলার থেকে এই দুটো বড় ইনসিডেন্ট বলা দরকার, যে একটা প্লেয়ার অ্যাটাকে কতটা কন্ট্রিবিউট করছে, ডিফেন্সে কতটা কন্ট্রিবিউট করছে, যখন লং বল সেন্ড করছে সেটা কতটা অ্যাকুরেট হচ্ছে, সেই জিনিস কিন্তু আনোয়ার আলী শো করেছে। সেকেন্ড যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেই প্লেয়ারটা হচ্ছে লালচুংনুঙ্গা। প্রতি ম্যাচে ডে বাই ডে নিজের অড পজিশনে খেলছে, সেন্টার ব্যাকের প্লেয়ার লেফট ব্যাকে খেলছে, বুঝতে দিচ্ছে না, কোচকে কিন্তু 100% ডেলিভারি করছে। আলটিমেট কোথাও এই যে একটা প্লেয়ারদের ডেডিকেশন না, এটা আমার মনে হয় যে একটা টিমের যে চরিত্র রয়েছে, সিচুয়েশন রয়েছে, সেটাকে বদলাতে অনেকটা সক্ষম হয়। সেটা কোথাও ইস্টবেঙ্গল প্লেয়াররা বর্তমানে দেখাতে পারছে। লালচুংনুঙ্গা তার মধ্যে একটা বড় এক্সাম্পল। আর থার্ড যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে, সেই প্লেয়ারটা হচ্ছে পিভি বিষ্ণু। আমি বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়াতে যতজন উইঙ্গার্স রয়েছে, যতজন ইয়াং উইঙ্গার্স রয়েছে, যারা এস্টাবলিশড ন্যাশনাল টিম খেলে ফেলেছে, আমি তাদের কথা আলাদা করে রাখছি। তাদের নতুন করে কিছু প্রুভ করার নেই। সেটা ছাংতে হতে পারে, বিপিন হতে পারে, সেটা লিস্টন হতে পারে, মহেশ হতে পারে, অন্য যে কেউ হতে পারে, তাদের নতুন করে প্রুভ করার কিছু নেই ইন্ডিয়ান ফুটবলে। কিন্তু যারা উঠে আসছে, যারা উঠতি, যারা হয়তো আগামী 3-4 বছরে যদি এই খেলাটাকে ধরে রাখতে পারে, কারণ আমাদের এখানে ইন্ডিয়ান ফুটবলে একটা বিরাট বড় সমস্যার জায়গা হচ্ছে 1 সিজন, 2 সিজনস আর 3 সিজনস ওয়ান্ডার, তারপর আর তাকে খুঁজে পাওয়া যায় না। খুব কম প্লেয়ার রয়েছে যাদের লংজিভিটি হাই হয়, খুব কম প্লেয়ার রয়েছে। প্রচুর প্লেয়ার ওঠে, আমাদের দেশে ট্যালেন্টের অভাব নেই, কিন্তু ট্যালেন্টকে ধরে রাখার মতো ক্ষমতা খুব কম প্লেয়ারের থাকে। অ্যান্ড আমি অন্তত চাইবো ভগবানের কাছে যে বিষ্ণু যে গিফটেড ট্যালেন্ট ভাই, নিজেকে যেন ধরে রাখতে পারে। অ্যাটলিস্ট ওর যা কোয়ালিটি রয়েছে, উই নিড 10 ইয়ার্স ফ্রম পিভি বিষ্ণু, যে ক্লাবেই খেলুক না কেন, হোয়াট এভার, অন্ততপক্ষে আমাদের একটা আই সুদিং পারফরমেন্স তুলে ধরবে। আজকে ইস্টবেঙ্গলে রয়েছে, কালকে ব্যাঙ্গালোর যেতে পারে, মুম্বাই যেতে পারে, মোহনবাগান যেতে পারে, গোয়া যেতে পারে, যেখানে খুশি যেতে পারে, হোয়াট এভার। মানে এগুলো আমার কাছে খুব একটা ম্যাটার করে না। আমি ইন্ডিয়ান ফুটবলকে অনেক বেশি করে এনজয় করি, আমার নিজের কোনো ক্লাবের থেকেও বেশি করে। সেখানে দাঁড়িয়ে বিষ্ণু যেখানেই খেলুক না কেন, আমি তো খেলা দেখবো, আমি ওর খেলাটাকে এনজয় করতে চাই, ওর ডিসিশন মেকিংটাকে এনজয় করতে চাই, ওর স্পিড, ওর অ্যাকুরেসি, ওর প্লেয়ারকে খুঁজে নেওয়ার ক্ষমতা, ওর ঠান্ডা মাথাতে অ্যাটাক করার যে কোয়ালিটি রয়েছে, ওর প্লেসমেন্ট। আজকে একটা গোল অসাধারণ হতে পারতো, অসাধারণ একটা গোল করতে পারতো, আনলাকি যে পোস্টে লাগে। আজকে দুবার ইস্টবেঙ্গল শট পোস্টে লেগেছে। যাই হোক, আমরা অনেক সময় বলি যে পোস্টে লাগা মানে ভাগ্য তোমার বিরুদ্ধে রয়েছে, বাট সেটা হয়নি, ঠিক আছে, এগুলো সবসময় হয় না। আমরা সবাই তাহলে খালিদ জামিল হয়ে যাচ্ছি, সুপারস্টিশনে বেশি করে বিশ্বাস করব। তো বিষ্ণুকে না আমি অন্তত আগামী 10 বছর দেখতে চাই, আগামী 10টা বছর, যেই ছেলেটা কন্টিনিউয়াসলি ইন্ডিয়ান ফুটবলের লেফট উইংটাকে ডমিনেট করছে, যে ক্লাবেই হোক, আমি বলছি যে ক্লাবে হোক, আমার ক্লাবে, আমার অপছন্দের ক্লাবে, আমার রাইভাল ক্লাবে, যেখানে খুশি হোক, যেখানে খুশি খেলুক ভারতবর্ষে, আইএসএলে খেলুক, টপ ডিভিশনে খেলুক, বাট খেলুক। 10টা বছর যেন এই প্লেয়ারটার থেকে আমি এই জিনিসটা দেখতে পাই, এটা আমি অন্তত ভগবানের কাছে চাই। সিরিয়াসলি আলাদা লেভেলের একটা গিফটেড প্লেয়ার। ফরেন প্লেয়ারদের মধ্যে আমি বলবো যে ক্লেইটন সিলভা ভীষণভাবে ব্যাক করেছে। বুঝতে পারছি যে একজন ক্যাপ্টেন, একজন লিডার কি হওয়া দরকার। আমি লাস্ট ম্যাচেই বলেছিলাম, হয়তো স্কোর শিটে নাম নেই, একটা অ্যাসিস্টে নাম আছে, ঠিক আছে, কিন্তু ওর যদি ওয়ার্ক রেটকে চেক করা হয় তাহলে দেখা যাবে যে লিডার অ্যাকচুয়ালি কী হওয়া দরকার, ক্লেইটন হ্যাজ শোন, ক্লেটন দেখিয়ে দিয়েছে। অ্যান্ড কোথাও ও বুঝতে পারছে, ও কোথাও ফিল করতে পেরেছে যে দিস ইজ দ্য হাই টাইম, টিম নিডস মি। যখন টিমের আমাকে দরকার অ্যাজ আ ক্যাপ্টেন, অ্যাজ আ লিডার, অ্যাজ আ ফ্রন্ট প্লে মেকার, সেখানে আমাকে ডেলিভারি করতে হবে। আজকে শুধুমাত্র গোলের পেছনে না, যে বলটা বাড়িয়েছিল শুধুমাত্র তার পেছনে না, যেভাবে পুরো ফ্রন্ট লাইনটাকে কন্ট্রোল করছিল, যেভাবে পুরো অ্যাটাকটাকে নিজের হাতে তুলে নিচ্ছিল, নিজে সেভ দিচ্ছিল যে আমি এইভাবে অ্যাটাকটা করাবো, আমার পছন্দ অনুসারেই কিন্তু দুটো উইং ধরে অ্যাটাক হবে, মাঝখান থেকে বল যাবে, পুরো ব্যাপারটা আমিই সাজাবো। অনেক দিন ক্লেটনের এই খেলাটা আমি দেখিনি, অনেক দিন দেখিনি। সম্ভব আমার মনে হয় যে ক্লেটন সেই জায়গাটাতে আবার ফিরে আসছে, যে আমরা ক্লেটনের থেকে অনেক বেটার ফুটবল দেখতে পাবো। অ্যান্ড যদি এটা চলতে থাকে, জানুয়ারি মাসে যা সিচুয়েশন ইস্টবেঙ্গলের রয়েছে, 3টে পরিবর্তন হবে কি না আই এম নট শিওর, বাট সেই 3টে পরিবর্তনের মধ্যে আশা করা যায় ক্লেটন সিলভা হয়তো থাকবে না, কারণ কোথাও দেখাতে পেরেছে যে ওর কন্ট্রিবিউশন, ওর টিমের মধ্যে থাকা, ওর ড্রেসিং রুমে থাকা, ওর এই সেট আপটার মধ্যে থাকা ভীষণভাবে ইস্টবেঙ্গলের জন্য দরকার।
গোল কটা করলো, অ্যাসিস্ট কটা করলো, তার থেকেও বড় কথা এই মুহূর্তে দাঁড়িয়ে লিডার দরকার। ক্লেটনের থেকে ভালো লিডার এই মুহূর্তে ইস্টবেঙ্গলে নেই, আমি অন্ততপক্ষে বলতে বাধ্য হতে পারি। আর লাস্ট যে জিনিসটা দিয়ে আমি শেষ করব সেটা হচ্ছে ডিয়ামান্টাকোসের গোলটা। অসাধারণ একটা গোল হয়েছে। নন্দকুমার শেখর আজকে প্রচুর চেষ্টা করি, বাট আমি জানি না কেন নন্দার মধ্যে এই জিনিসটা আমি ইদানিং লক্ষ্য করছি যে প্রচুর পরিমাণে বল হোল্ড করছে, প্রচুর বলকে কাটানোর চেষ্টা করছে, যেখানে হয়তো 1-2 খেলতে পারে, যেখানে একটা ভালো মাইনাস করতে পারে, একটা ভালো ক্রস রাখতে পারে, সেখানে দাঁড়িয়ে প্রচুর বলটাতে সময় নিয়ে নিচ্ছে এবং টাইম ওখানে চলে যাচ্ছে, ডিফেন্ডাররা ওকে ব্লক করার সুযোগ পেয়ে যাচ্ছে, সেই জায়গাতে দাঁড়িয়ে প্রচুর সুযোগ নষ্ট করেছে। বাট যে গোলটার পাসটাও বাড়িয়েছে সেখানে হয়তো বিষ্ণু গোলটা করতে পারতো, বাট বিষ্ণু ব্যাক ফ্লিপ করতে যায়, মানে ব্যাক হিল করতে যায়, হয়নি সেটা কোনো কারণে, সেটা ওই মানে ফলস দেওয়ার মতোই হয়ে যায়, ডিফেন্ডাররাও পেছন থেকে কেটে যায় এবং দিমিত্রিওস ডিয়ামান্টাকোস জাস্ট স্ট্রাইকারের মতো এসে ফিনিশটা করে। বাট এটাও মাথায় রাখতে হবে ডিয়ামান্টাকোস কিন্তু তার আগে বেশ কিছু মিসও করেছে, ঠিক আছে, ন্যাচারালি স্ট্রাইকারদের এটাই ধরন হয়, যারা গোল করে তারাই মিস করে। অনেকগুলো দিন চোটের কারণে বাইরে ছিল, রিহ্যাব করেছে, তাড়াতাড়ি ফিটনেস গেন করে ফিরে আসে, হয়তো একটু ফাম্বেল করছিল, বাট গোলটা ওকে একটা মেন্টাল বুস্ট দেবে এবং পরবর্তী ম্যাচটাতে ইস্টবেঙ্গল অনেক চার্জ ড্রপ হয়ে নামবে যে এত কঠিন সিচুয়েশন, এত টাফ একটা স্কেজিউল তো ঠিক আছে, ফিক্সচার তো ঠিক আছে, এত কঠিন সময়টা যে যেখানে প্লেয়ারদের চোট, পারফরমেন্সে আপ ডাউন, কার্ড সমস্যা, এটা সেটা, পরের ম্যাচেও রাকিব আর হেক্টর ইউসে থাকছে না, ইয়েলো কার্ড 4টে করে হয়ে গেছে সেই কারণে। তারপরেও এই যে ফুটবলটা, এই যে 3 পয়েন্টটা, এটা ভীষণভাবে টিমটাকে কিন্তু একটা মোরাল বুস্ট দেবে এবং আমার মনে হয় যে পরবর্তী অন্ততপক্ষে 3-4টে ম্যাচ থেকে ইস্টবেঙ্গল যদি ম্যাক্সিমাম পজিটিভ পয়েন্টস ঘরে তুলতে পারে, ইনক্লুডিং দ্য ডার্বি, মাচ ওয়েটেড ডার্বি, সেই ডার্বি থেকেও যদি ইস্টবেঙ্গল পজিটিভ পয়েন্ট ঘরে তুলে নিয়ে আসতে পারে, তাহলে কোথাও অন্ততপক্ষে 12টা এখনও ম্যাচ বাকি রয়েছে, গেম ইজ অন, টপ 6-এর আশা তো ইস্টবেঙ্গল সমর্থকরা ডেফিনেটলি করতে পারে, কারণ জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে বেশ কিছু বদল তো ডেফিনেটলি হবে, সেটা টিমকে ডেফিনেটলি হেল্পও করবে। তো দেখা যাক কী হয়, পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত। ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, তোমাদের কী ওপিনিয়ন রয়েছে রিগার্ডিং দিস ম্যাচ, কী অবজার্ভ করলে ম্যাচটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কোনো পয়েন্ট মিস করে গিয়ে থাকি, কারণ অনেকটাই লেন্দি হয়ে গেছে, অবশ্যই ধরিয়ে দিও। দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।